হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো যাদের WBCS এর প্রিলিমিনারি এক্সাম আছে তাদের জন্য আরও একটা মক টেস্ট নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নের কোন করটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ধার্য ও সংগ্রহ করে কিন্তু তা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বণ্টিত হয়। অর্থাৎ এই যে চারটে ট্যাক্স আছে তার মধ্যে থেকে কোন ট্যাক্সটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করলেও সেটা কিন্তু প্রত্যেকটা স্টেটের মধ্যে ইকুয়ালি বণ্টিত হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্যক্তিগত আয়কর। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি পার্সোনাল ইনকাম ট্যাক্স। অর্থাৎ একটা মানুষের ইনকামের ওপরে যে ট্যাক্স দিতে হয় সেটার ওপরেই কিন্তু আমাদের দেশের জিডিপি অনেকাংশে নির্ভর করে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের বিবরণ কোন শিলালিপি থেকে পাওয়া যায়? এক কথায় হর্ষবর্ধন যে দ্বিতীয় পুলকেশীর কাছে হেরেছিলেন তার যে উল্লেখ বা তার যে বিবরণ সেটা কোথায় পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আইহোল শিলালিপি। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে আইহোল শিলালিপি কার? এটা কিন্তু হচ্ছে রবি কীর্তি। ঠিক আছে, রবি কীর্তি কিন্তু হচ্ছে যে দ্বিতীয় পুলকেশী, যে কিন্তু হর্ষবর্ধনকে হারিয়েছিল, তার সভাকবির নাম কিন্তু ছিল রবি কীর্তি, আর তিনিই কিন্তু এই আইহোল প্রশস্তিটা লিখেছিলেন। ঠিক আছে, আর দ্বিতীয় পুলকেশী কোন রাজ ছিলেন? ইনি কিন্তু বাতাবি চালুক্য বংশের সবথেকে যোগ্য রাজা ছিলেন। আচ্ছা, জুনাগড় যে শিলালিপি আছে এটা কার সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখতে হবে জুনাগড় যে শিলালিপি আছে এটা কিন্তু রুদ্রদামন, শক রাজা রুদ্রদামনের সাথে সম্পর্কযুক্ত। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি কিন্তু হচ্ছে হরিসেনের লেখা, যেটা কিন্তু সমুদ্রগুপ্তকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আর যে হাতিগুম্ফা শিলালিপি আছে এটা কিন্তু কলিঙ্গরাজ খারবেলকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে কাচের পাত্রে রাখা জলের উপরিপৃষ্ঠ অবতল প্রকৃতির হয়, এর কারণ জলের অণুগুলির মধ্যে কি হয়? ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু একটা সায়েন্স থেকে কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সংশক্তি। ঠিক আছে, সংশক্তি বল অপেক্ষা যে আসঞ্জন বল সেটা কিন্তু বেশি হয়ে থাকে। সেই কারণের জন্য কি হয়? সেই কারণের জন্যই কিন্তু কাচের পাত্রে রাখা জলের যে উপরিপৃষ্ঠ থাকে সেটা কিন্তু অবতল প্রকৃতির হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 4 নম্বর প্রশ্ন, যে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত রূপনারায়ণ নদীটি কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো এটা কিন্তু তোমাদের আগের দিনকে বলে দিয়েছিলাম। তো রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শিলাবতী এবং দ্বারকেশ্বর। ঠিক আছে, শিলাবতী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কিন্তু হচ্ছে রূপনারায়ণ। আর এটা কোথায় মিলিত হয়েছে? এটা কিন্তু ঘাটাল। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের যে ঘাটাল, যারা পশ্চিম মেদিনীপুর থেকে আছো তারা কিন্তু এটা খুব ভালো অ্যান্সার করতে পারবে। তো ঘাটালের কাছে কিন্তু এই দুটি নদী মিলিত হয়ে কিন্তু রূপনারায়ণ নদ নাম নিয়েছে। এখানে দেখো আর একটা ইম্পর্টেন্ট হয়ে যায়, কংসাবতী এবং কেলেঘাই। ঠিক আছে, কংসাবতী এবং কেলেঘাই এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? এটার মিলিত প্রবাহের নাম কিন্তু হচ্ছে হলদি নদী, যেটা কিন্তু পরবর্তীকালে হুগলি নদীতে মিশেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5তম প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন? তো সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্টিকেল 64। আর্টিকেল 64তে কিন্তু বলা হয়েছে রাজ্যসভার যিনি স্পিকার হবেন তিনি কিন্তু উপরাষ্ট্রপতি হবেন। ঠিক আছে, এটা কিন্তু তার হচ্ছে পদাধিকার বল। ঠিক আছে, পদাধিকার বল। আর 63 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 63 নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। আর 64 নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে তিনি পদাধিকার বলে কি হবেন? পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হবেন। 72 নম্বর ধারায় কি বলা আছে? 72 নম্বর ধারায় কিন্তু যে পার্ডনিং পাওয়ার, ঠিক আছে, পার্ডনিং পাওয়ার কার হয়ে থাকে? পার্ডনিং পাওয়ার কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির হয়ে থাকে। সেই রাষ্ট্রপতির পার্ডনিং পাওয়ারের কথা কিন্তু উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6তম প্রশ্ন, যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন বোম্বেতে আয়োজিত প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? ঠিক আছে, তো অল ইন্ডিয়া যে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তার প্রথম সভাপতি কে ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7তম প্রশ্ন, যে একটি পেন্ডুলাম বা দোলককে যদি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে তার দোলনকালে কি পরিবর্তন হবে? এটা কিন্তু সায়েন্স থেকে একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দোলনকাল কি হবে? তার যে মোশনটা অর্থাৎ পেন্ডুলামের যে গতিটা সেটা কি হবে, বা দোলনকালটা কি হবে? দোলনকাল কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্সের একটা কোশ্চেন ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8তম প্রশ্ন, যে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয়
কেন্দ্রীয় করের মোট আয়ের কত শতাংশ রাজ্যগুলির মধ্যে বন্টন করার কথা বলা হয়েছে? তো এখানে কিন্তু পার্সেন্টেজের কথা বলা হয়েছে যে কেন্দ্রীয় আয়ের কত পার্সেন্টেজ কী করা হবে, কত পার্সেন্টেজ কিন্তু রাজ্যগুলির মধ্যে বিলি করা হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে দেখো যে অপশান সি, অর্থাৎ যে 41%, ঠিক আছে, সেই 41% কী করতে হবে? 41% কিন্তু হচ্ছে স্টেটগুলোর মধ্যে ইকুয়ালি ভাগ করে দিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 9তম প্রশ্ন। পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের মৃত্তিকা মূলত কী প্রকৃতির হয়ে থাকে? ল্যাটেরাইট এবং কাঁকুড়ে মৃত্তিকা, আম্লিক এবং জৈব পদার্থ সমৃদ্ধ, বালুকণাময় মৃত্তিকা, তারপরে কি আছে অত্যন্ত উর্বর পলিমৃত্তিকা, নাকি লবণাক্ত কাদা মৃত্তিকা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আম্লিক, ঠিক আছে। আম্লিক এবং জৈব পদার্থ সমৃদ্ধ মোটা বালুকণাযুক্ত মৃত্তিকা কিন্তু পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তো দেখো এটা যদি তিস্তা নদী হয়ে থাকে, এটা কিন্তু হচ্ছে তিস্তা নদী। আমরা জানি যে তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম অংশকে কিন্তু তরাই বলা হয়ে থাকে, আর তিস্তা নদীর এই দিকের পূর্বের অংশকে কিন্তু ডুয়ার্স বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। রাজ্য বিধানসভার কোনো সদস্যের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কে? রাজ্যের রাজ্যপাল, বিধানসভা স্পিকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজ্যের যিনি স্পিকার হয়ে থাকেন, ঠিক আছে, রাজ্য বিধানসভার যিনি স্পিকার হয়ে থাকেন তিনি কিন্তু কোনো এমএলএকে একদম ইস্তফা দেওয়ার জন্য বা রেজিগনেশন কিন্তু এমএলএ কোনো রেজিগনেশন কিন্তু তার কাছেই, অর্থাৎ যে বিধানসভার স্পিকার তার কাছেই কিন্তু দিয়ে থাকেন, আর এই বিষয়ে কিন্তু একদম চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে শিবাজির আমলে চৌথ বলতে মূলত কোনটাকে বোঝানো হতো? ঠিক আছে, তো দেখো এই যে চৌথ বলতে কি বোঝায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রতিবেশী রাজ্যগুলির সুরক্ষার বিনিময়ে আদায় করা 1/4 কর, ঠিক আছে। 1/4 কী হতো? 1/4 কিন্তু হচ্ছে ট্যাক্স দিতে হতো, ঠিক আছে, সেটাকেই কিন্তু চৌথ বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন। মানবদেহের কোন কোষে বা অঙ্গে ল্যাকটিক অ্যাসিডের সঞ্চয়ের ফলে পেশিতে ক্লান্তি বা টান অনুভূত হয়? যকৃতের পেশি, তারপরে ফুসফুস, কঙ্কাল পেশি, নাকি লোহিত রক্তকণিকা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কঙ্কাল পেশি, ঠিক আছে, অর্থাৎ আমাদের স্কেলেটাল পেশি, হাড়ের ওপরে যে মাংস থাকে সেইখানে যে পেশিগুলো থাকে সেখানেই কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড কী হয়? সেখানেই কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়, ঠিক আছে, বেশি পরিশ্রমের ফলে। আর সেই কারণের জন্যই কিন্তু কী হয়ে থাকে? সেই কারণের জন্যই কিন্তু টায়ার্ডনেস বা পেশিতে কিন্তু ক্র্যাম্প বা টান ধরে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে বিখ্যাত থাংটা নামক ঐতিহ্যবাহী মার্শাল আর্ট বা যুদ্ধ নৃত্য অনুষ্ঠিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? থাংটা কোথায় হয়ে থাকে? থাংটা কিন্তু হচ্ছে মণিপুরে হয়ে থাকে, ঠিক আছে, মণিপুরের কিন্তু এটা কিন্তু হচ্ছে মণিপুরের একটা মার্শাল আর্ট ডান্স। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখো এখানে নাগাল্যান্ডে কিন্তু খুব বিখ্যাত একটা ফেস্টিভ্যাল আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে। মিজোরামের কিন্তু তোমাদেরকে কদিন আগে আমি একটা করেছিলাম যে চাপচারকুট, ঠিক আছে, কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব আসে, এটাকে কিন্তু বাম্বু ডান্সও বলা হয়, চাপচারকুট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন। সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্টের পরামর্শ দান এখতিয়ার ভারতের রাষ্ট্রপতিকে কোন ধারার অধীনে আইনি বিচারে পরামর্শ দেওয়ার কথা বলে? এক কথায় কিন্তু বলা হয়েছে যে কত নম্বর ধারা অনুযায়ী কি করতে পারে? সুপ্রিম কোর্ট কিন্তু রাষ্ট্রপতিকে বা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে কিন্তু পরামর্শ দিতে পারে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 143 নম্বর ধারা, যে 143 নম্বর ধারা আছে সেখানে কিন্তু এইটার কথা বলা হয়েছে। আর 129 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 129 নম্বর ধারাতে কিন্তু সুপ্রিম কোর্টকে কী বলা হয়েছে? সুপ্রিম কোর্টকে কিন্তু একটা রেকর্ড কোর্ট বলা হয়েছে বা কোর্ট অফ রেকর্ড বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে ভারতের অর্থনীতিতে ক্লোজড ইকোনমি বা আবদ্ধ অর্থনীতি বলতে কোন পরিস্থিতিকে বোঝায়? এটা কিন্তু ইকোনমিক্সের একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান সি, যেখানে আমদানি ও রপ্তানি উভয় বাণিজ্যই সম্পূর্ণ বন্ধ থাকে, অর্থাৎ যেখানে কিন্তু এক্সপোর্ট, ঠিক আছে, আমরা বলবো যে ক্লোজড ইকোনমি কোনটা? যেখানে কিন্তু এক্সপোর্ট আর ইম্পোর্ট সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। দেখো এক্সপোর্ট আর ইম্পোর্ট কিন্তু যে কোনো একটা দেশের ইকোনমির অনেক বড় একটা ফ্যাক্টর, সেখানে যদি এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটাকে ক্লোজড ইকোনমি বা আবদ্ধ অর্থনীতি বলা হয়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 1906 সালে কলকাতার ঐতিহাসিক জাতীয় কংগ্রেস অধিবেশনে স্বরাজ শব্দটিকে প্রথম কংগ্রেসের লক্ষ্য হিসেবে কে ঘোষণা করেছিলেন? বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরোজি নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নৌরোজি। তিনিই কিন্তু প্রথম এই যে স্বরাজ যে কথাটা, এই স্বরাজ কথাটা কিন্তু সবার প্রথম তিনিই বলেছিলেন। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি তোমাদের সব রকমের কোশ্চেন রাখার চেষ্টা করেছি। তোমরা এখানে হিস্ট্রি কোশ্চেন পেয়ে যাবে, তোমরা এখানে জিওগ্রাফির কোশ্চেন পাবে, তোমরা এখানে স্ট্যাটিক কোশ্চেন পাচ্ছ, তারপরে তোমরা এখান থেকে ইকোনমিক্স পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট WBCS এর পরীক্ষার জন্য বা পিএসসির যে কোনো পরীক্ষার জন্য, পিএসসি মিসলেনিয়াসের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর সবথেকে যেটা বড় সেটা কিন্তু হচ্ছে তোমরা এখানে প্রত্যেকটা কোশ্চেন অর্ডার ওয়াইজ পাচ্ছ না, অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এরকম মিক্সড পাচ্ছ, যেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে সাহায্য করবে। আর আজকের কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট লেন্দি টাইপের কোশ্চেন, যারা ক্লাসটা কন্টিনিউ করছো তারা কিন্তু বুঝতে পারছো যে এরকম লেন্দি টাইপের কোশ্চেন কিন্তু WBCS এর পরীক্ষায় বা পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষাতে কিন্তু সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 17তম প্রশ্ন, যে রান্নার এলপিজি সিলিন্ডারে মূল উপাদান প্রোপেন এবং বিউটেনকে তরল অবস্থায় রাখার কারণ কি? তো এটাই তরল অবস্থায় রাখার কারণ কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উচ্চ চাপে গ্যাসকে ঘনীভূত করলে বা ত্বরণীভূত করলে কি হয়, কম আয়তনে বেশি পরিমাণ কিন্তু গ্যাস সঞ্চয় করা যায়। তো সিলিন্ডারের মধ্যে যাতে কম বা ছোট একটা জায়গায় অনেক বেশি পরিমাণে কিন্তু এটাকে ইনস্টল করা যায়, সেই কারণের জন্য কিন্তু এই সিস্টেমটা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 18তম প্রশ্ন, যে ভারতের কোন হ্রদটি একাধারে একটি রামসার সাইট এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হিসেবে পরিচিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? দেখো এই যে উলার যে লেকটা আছে, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, জম্মু এবং কাশ্মীরে অবস্থিত উলার লেক, এটা কিন্তু ভারতের সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক, প্লাস এটা কি, প্লাস এটা কিন্তু হচ্ছে একটা রামসার সাইট। ঠিক আছে, এখানে দেখো চিল্কা হ্রদ আছে, চিল্কা হ্রদটাও কিন্তু একটা রামসার সাইট, এটা কিন্তু ভারতের প্রথম রামসার সাইট। লোকটাক লেক, এটাও কিন্তু একটা রামসার সাইট। এখানে কিন্তু যে কেইবুল লামজাও যে জাতীয় উদ্যান আছে, সেটা কিন্তু এইখানেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ভারতীয় সংবিধানের কোন তপশিল বা শিডিউলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন লোকসভা এবং রাজ্যসভার বন্টনের কথা বলা হয়েছে? দ্বিতীয় তপশিল, তৃতীয় তপশিল, চতুর্থ তপশিল নাকি পঞ্চম তপশিল? তো যে ফোর্থ শিডিউল আছে, সেই ফোর্থ শিডিউলে কি আছে, সেখানে কিন্তু এই রাজ্যসভার যে আসন সংখ্যার বন্টন কিভাবে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তৃতীয় তপশিলে কি আছে, দেখো তৃতীয় তপশিলে কিন্তু এই সমস্ত যে রাজ্য এবং রাজ্যপালের যে শপথ, সেটা কিন্তু উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন 20তম প্রশ্ন, যে বিখ্যাত গান্ধী আরোইন চুক্তি কত সালে এবং কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়েছিল? তো সালটা জানলে তোমরা এখানে অ্যান্সার করতে পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1931 সালে, যে আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা হয়েছিল। আর এখানে কিন্তু 1931 সালের যে গান্ধী আরোইন চুক্তি হয়েছিল, তার ফলে কিন্তু যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেখানে কিন্তু INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 21তম প্রশ্ন, যে দেখো আজকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু একটু লেন্দি টাইপের কোশ্চেন আছে, অর্থাৎ এই রকমের স্টেটমেন্ট বা এরকম কিন্তু কোশ্চেনটা পুরোটা পড়ে তারপরে তোমাদেরকে অ্যান্সারটা বুঝে বুঝে করতে হবে, যেরকমটা কিন্তু একদম পরীক্ষার যে প্রশ্নে তোমরা দেখতে পাবে। ভারতের আর্থিক ক্ষেত্রে ব্যাংকগুলির ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য আরবিআই যখন SSR হ্রাস করে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলির ওপর কী প্রভাব পড়ে? এটাও কিন্তু ইকোনমিক্সের একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্যাংকগুলির যে ঋণ দেওয়ার ক্ষমতা বা লোন দেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু বৃদ্ধি পায়। আরবিআই সংক্রান্ত যত রকমের রেট আছে, তার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেপো রেট। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু রিপারচেসিং অপশান বলা হয়। এটা কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর পাল্টায়। তোমাদের জন্য একটা HW থাকবে, তোমরা কিন্তু বর্তমানে রেপো রেট কত আছে সেটা কিন্তু, রেপো রেটের যে পার্সেন্টেজ সেটা কত, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 22তম প্রশ্ন, জলের নিচে বুদবুদ ওঠার সময় তা আকারে ক্রমশ বড় হতে থাকে, এর প্রধান কারণ কি? অপশান এতে কি বলছে, জলের অপরিভাগে ওঠার সময় বুদবুদ ওপরে জলের চাপ ক্রমশ হ্রাস পায়। তো দেখো বাদবাকি যে অপশানগুলো কি বলছে, জলের তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্যাসের আয়তন বাড়ে, বুদবুদের ভেতরের পৃষ্ঠটান বৃদ্ধি পায়, নাকি বুদবুদটি জল শোষণ করে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান
অপশান 22। আজকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট অ্যাডভান্স টাইপের কোশ্চেন এখানে রেখেছি, আর লেন্দি টাইপের কোশ্চেন রেখেছি। এই রকমের কোশ্চেনই কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে, ঠিক আছে। এরকম কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে থরলি পড়তে হবে, সেটা সায়েন্স হোক বা যে কোনো সেক্টর থেকেই হোক না কেন, এরকম কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমাদের দেবে। একদম ডাইরেক্ট কিন্তু কোনো একটা জিনিস জিজ্ঞাসা করে দিয়ে তার অ্যান্সারটা, যেটাকে আমরা ক্লোজ এন্ডেড বলি, অর্থাৎ যে কোনো একটা কোশ্চেন আমি দিয়ে দিলাম, তার একটাই অ্যান্সার হয়। ফর এক্সাম্পল, ভারতের রাজধানী কি, আমরা প্রত্যেকেই জানি নিউ দিল্লি। এইরকম কোশ্চেনের পরিবর্তে কিন্তু বর্তমানে এই যে কোশ্চেন যেগুলো আজকে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে, তার ট্রেন্ড কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। তো এখন আমাদের কিছু কোশ্চেন বাকি আছে, তাহলে চলো শুরু করি। দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন, কি বলছে আজকে 23তম প্রশ্ন, যে মুঘল আমলে উৎপাদিত ফসলের ওপর ধার্য রাজস্ব আদায়ের জন্য প্রবর্তিত নশক এবং কানকুত ব্যবস্থাটি মূলত কী ছিল। দেখো এই যে কানকুত ব্যবস্থা, এটা কিন্তু কার সময় চালু হয়েছিল, এটা কিন্তু যে আকবর, ঠিক আছে, সেই আকবরের সময় কিন্তু চালু হয়েছিল। এই কানকুতটা মূলত কী ছিল, এটাতে কিন্তু এটা কিন্তু এক রকমের ট্যাক্স সিস্টেম ছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো এখানে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, অর্থাৎ যেগুলো খারক ফসলের ওপরে দাঁড়িয়ে আনুমানিক ফলন হিসেবে কিন্তু রাজস্ব নির্ধারণ করা। অর্থাৎ কোনো একটা জমি থাকবে, সেই জমির ওপরে একটা ফিক্সড রেট ফিক্সড করে দেওয়া। কিন্তু সবথেকে বড় যে সমস্যাটা হয়ে যেত, প্রত্যেকটা জমি কিন্তু চাষের জন্য উপযোগী হয় না, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সেশনে অনেক প্রবলেম হতো, সেক্ষেত্রে কিন্তু রাজারও কিছু লস হতো, প্লাস সাধারণ জনগণেরও কিন্তু লস হতো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি উড়িষ্যার উপকূলীয় সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে স্বাধীনভাবে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুবর্ণরেখা নদী। আচ্ছা, সুবর্ণরেখা নদীকে কিন্তু সোনার রেণুর নদীও বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিতে পারে যে সোনার রেণুর নদী কাকে বলে, তো সুবর্ণরেখাকে কিন্তু সোনার রেণুর নদীও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন। দেখো আবার কিন্তু একটা স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, যে দলত্যাগ বিরোধী আইনের অধীনে লোকসভার কোনো সদস্যের সদস্যপদ খারিজের বিষয়ে স্পিকারের সিদ্ধান্তকে কি আদালতে চ্যালেঞ্জ করা যায়। তো দেখো চারটে অপশানই প্রথমে তোমরা দেখে নাও কি বলছে। তো এই তিনটে অপশান, আর নিচে কিন্তু আরেকটা অপশান দিয়েছে যে কেবল লোকসভার বিশেষ কমিটির সুপারিশে তা আদালতে তোলা যায়। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। সুপ্রিম কোর্টের যে কিয়োটো হলহান মামলার রায় অনুযায়ী এর বিচার বিভাগীয় পর্যালোচনা সম্ভব, অর্থাৎ এটাকে কিন্তু কি করা যাবে, এটাকে কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। আশা করি তোমাদের আজকে ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো যে কীরকম লেভেলের অ্যাডভান্স ক্লাস তোমাদেরকে করানো হচ্ছে, বা কীরকম লেভেলের ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এরকম তোমরা উপযোগী হবে। তো ঠিক এরকমভাবে কিন্তু একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত এরকম টাইপ অফ কোশ্চেন নিয়ে কিন্তু তোমরা প্রত্যেক দিন এই চ্যানেলে কিন্তু মক টেস্টগুলো পেয়ে যাবে। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই মক টেস্টগুলোকে কিন্তু অ্যাটেন্ড করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে আজকে 26তম প্রশ্ন, যে উদ্ভিদের কোন কলা বা টিস্যু মূল দ্বারা শোষিত জল এবং খনিজের লবণকে পাথায় পরিবহনের প্রধান ভূমিকা নেয়। দেখো অনেক ঘুরিয়ে কিন্তু কোশ্চেনটা করা, একদম সোজা কোশ্চেনটা কী ছিল যে জল কিভাবে শোষিত হয় বা জল কোন কলার দ্বারা শোষিত হয়, কিন্তু সেটা না করে কিন্তু কোশ্চেনটাকে অনেকটা ঘুরিয়ে করেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জাইলেম কলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো 27তম প্রশ্ন, যে ব্রিটিশ ভারতে সংগঠিত বিখ্যাত পাবনা কৃষক বিদ্রোহ মূলত বর্তমানে কোন অঞ্চলের সাথে যুক্ত ছিল। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, সঠিক অ্যান্সার পাবনা বর্তমানে কোথায় আছে, পাবনা কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, আবার কিন্তু দেখো সেরকম একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, যে ভারতের কর ব্যবস্থায় ম্যাট বা মিনিমাম অল্টারনেট ট্যাক্স মূলত কোন ধরনের করদাতার ওপর ধার্য করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে সমস্ত কোম্পানি সমস্ত ছাড়ের সুবিধা নিয়ে শূন্য কর বা জিরো ট্যাক্স দেয়, সেই কর্পোরেট সংস্থাগুলির ওপরে কিন্তু এই যে ম্যাট, ঠিক আছে, এইটা কিন্তু চালু করা হয়। এগুলো কিন্তু ইকোনমিক্সের একদম টপ ক্লাস কোশ্চেন তোমরা এখানে বলতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকের 29তম প্রশ্ন, যে ভারতের কোন পর্বতমালাটি অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বতের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে পরিচিত। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম
কিন্তু হয়ে যাচ্ছে গুরু শিখর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 30তম প্রশ্ন, যে সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল বা সিএজি নিযুক্ত হন? তো এক কথায় সিএজি কত নম্বর আর্টিকেলে উল্লেখিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 148 নম্বর ধারায় এখানে কিন্তু সিএজির কথা উল্লেখিত আছে। 76 নম্বর ধারায় কিন্তু যে অ্যাটর্নি জেনারেল, সেই অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখিত আছে। 110 নম্বর ধারায় কি আছে? এখানে কিন্তু অর্থ বিলের কথা বা মানি বিলের কথা আছে। এবং 280 নম্বর ধারায় কিন্তু যে ফিনান্স কমিশন, সেই ফিনান্স কমিশনের কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 31তম প্রশ্ন, যে বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজদৌল্লা কত সালে বাংলার সিংহাসনে বসেন? তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, 4টে অপশানে তোমরা দেখতে পাচ্ছ, 3টে অপশান, আর এই হচ্ছে আর একটা অপশান। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1756 সালে। ঠিক আছে, 1756 সালে কিন্তু তিনি সিংহাসনে বসে, আর 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, এখানে কিন্তু এটা টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে 1756 হবে। পরবর্তী প্রশ্ন আজকের 32তম প্রশ্ন, যে গাড়ির হেডলাইটে, ভুল পড়েছি সরি, গাড়ির হেডলাইটে তীব্র এবং সমান্তরাল আলোকে রশ্মি পাওয়ার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা সবথেকে উপযোগী? তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, যখনই সমান্তরাল বলবে তো সেক্ষেত্রে কিন্তু যে অধিবৃত্তীয় যে অবতল দর্পণ আছে, দেখবে গাড়ির যে কাজগুলো হয়ে থাকে বা গাড়ির যে লাইটের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এরকম কার্ভ টাইপের হয়ে থাকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু অধিবৃত্তীয় অবতল দর্পণ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন, যে ভারতের ব্যাংকিং ক্ষেত্রে প্রচলিত এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট বলতে আসলে কি বোঝায়? তো এই যে 3টে অপশান, আশা করি প্রত্যেকে দেখে নিয়েছো। তো দেখো এই যে 3টে অপশান, এই 3টে অপশানের পরে এখানে কিন্তু 4 নম্বর অপশানটা আছে, কি বলছে, শেয়ার বাজারে বিনিয়োগ করা ব্যাংকের মূলধন। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে পজ করে অ্যান্সারগুলো ভালো করে পড়তে পারো। যেহেতু আমরা র্যাপিডলি করার চেষ্টা করছি, সেহেতু আমি কিন্তু একটু স্পিডেই বলছি। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো এটা, তো সঠিক অ্যান্সার দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেকটা বুঝতে হবে, করার জন্য এখানটাতে মনে করো আমি এখানে লিখলাম যে এই যে এনপিএ, ঠিক আছে, এর মানে কিন্তু একটা আছে। দেখো কি বলেছে, এখানে কিন্তু বলে দিয়েছে নন পারফর্মিং অ্যাসেট। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্যাংকের নতুন খোলা কারেন্ট অ্যাকাউন্ট সমূহ। পরবর্তী প্রশ্ন দেখব কি, সরি, এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, ব্যাংকের অনুৎপাদক বা খেলাপি ঋণ যার আসল বা সুদ 90 দিনের বেশি সময় ধরে আদায় হয়নি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 34তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা ব্যাঘ্র প্রকল্প মূলত কোন দেশের সীমান্তের সাথে সম্পর্ক রাখে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভুটান। এটা কিন্তু ভুটানের সাথে কি আছে? ভুটানের সাথে কিন্তু এর একটা সংযোগ আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই যে শব্দ দুটি, এগুলো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা আনা হয়েছিল। আর এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে মনে রাখতে হবে, এটা কিন্তু ফ্রান্স থেকে কালেক্ট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন, যে দিল্লির কোন সুলতান তুর্কান-ই-চিহালগানি বা 40 চক্র নামক একটি অভিজাত গোষ্ঠী সম্পূর্ণ দমন করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। আর এটাকে এনেছিলেন কে? এটাকে কিন্তু এনেছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে, আর এটাকে সম্পূর্ণ শেষ করেছিলেন কে? সেটা কিন্তু হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকে 37তম প্রশ্ন, যে রান্নার তেলকে উদ্ভিজ্জ ঘিয়ে রূপান্তরিত করার জন্য যে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চালানো হয়, সেখানে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়? লোহা ব্যবহার করা হয়, তামা ব্যবহার করা হয়, নিকেল ব্যবহার করা হয়, নাকি প্লাটিনাম ব্যবহার করা হয়? তো হাইড্রোজেনেশনে কিন্তু নিকেল ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকের 38তম প্রশ্ন, যে ভারতের কোন বন্দরটি একটি নদী বন্দর এবং ভারতের একমাত্র প্রধান নদীভিত্তিক বন্দর হিসেবে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতা ও হলদিয়া বন্দর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 39তম প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1978 সালে হওয়া যে 44তম সংবিধান সংশোধন, সেখানে কিন্তু এই কাজটা করা হয়েছিল। বর্তমানে কিন্তু এটাকে মৌলিক অধিকারের পরিবর্তে আইনি অধিকার করা হয়েছে 300A নাম্বার ধারাতে। আজকে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে আজকে 40তম প্রশ্ন, যে 19 শতকের বিখ্যাত দল জ্ঞানন্বেষণ এবং বেঙ্গল স্পেকটেটর পত্রিকাগুলি
পত্রিকাগুলি মূলত কোন আন্দোলনের মুখপাত্র ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে কিন্তু এগুলো যুক্ত ছিল। তো আজকের যে 40টা কোশ্চেন করালাম সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা লেভেল আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এই 40টা যে কোশ্চেন করালাম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইরকম টাইপ অফ কোশ্চেনে কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। ঠিক এরকম লেন্দি কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, সেগুলোকে কিন্তু পড়ে কনসেপচুয়াল কোশ্চেন কিছু কিছু স্ট্যাটিক পার্ট তোমরা দেখতে পাবে, হয়তো 30 to 40% তোমরা স্ট্যাটিক পার্ট দেখতে পাবে, কিন্তু বাদবাকিগুলো কিন্তু এইরকম টাইপ অফ কোশ্চেনে ডাব্লিউবিসিএসে হতে দেখা যায়। যারা প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা দিয়েছো বা যারা প্রিভিয়াস ইয়ার ফলো করেছো তারা কিন্তু এরকমটা দেখতে অবশ্যই পাবে। ঠিক সেরকম কনসেপচুয়াল কোশ্চেনে কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে আনা হচ্ছে। এরপর থেকে কিন্তু একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের এইরকম কনসেপচুয়াল কোশ্চেনের ওপরে কিন্তু ক্লাসগুলো আনা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।